আমাদের হরমুজ প্রণালীর অংশে যে কোনো দেশের জাহাজ ঢুকতে দেব, তাতে ইরানের কি? মানে ইরানকে এক কথায় মানে যেটা পত্র পাঠে বিদায় করে দেওয়ার মতো, মানে ইরান বলছে জাহাজ ঢুকবে হরমুজ প্রণালীতে নর্দার্ন রুট দিয়ে, উত্তর দিকের রাস্তা দিয়ে, সেটা ইরানের কোস্ট লাইনের কাছে। আর ওমান বলছে না, আমাদের তীর ঘেঁষে জাহাজ ঢুকবে এবং জাহাজ বেরোবে। ফলে ইরান ইউএইর একটা ট্যাঙ্কার উপর আক্রমণ করেছে, হতাহত হয়েছে, তারা সৌদি আরবের জাহাজকেও তারা টার্গেট করেছে। তো এটা একটা মারাত্মক ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টের পাশাপাশি আরেকটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন পশ্চিমা মাধ্যমেই এটা আসছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এবং অ্যানালিস্টরা আলোচনা করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ইন্টারসেপ্টর এবং প্যাট্রিয়ট মিসাইলের ভীষণ রকম শর্টেজ। কেননা এই ইন্টারসেপ্টর এবং প্যাট্রিয়ট মিসাইল, মানে মিসাইল বিধ্বংসী মিসাইল এবং ড্রোন বিধ্বংসী মিসাইল এবং ইন্টারসেপ্টর যেগুলো ছিল, সেগুলো আবার ইউক্রেনকেও দিতে হচ্ছে। একদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপ সাহায্য করছে, অপরপক্ষে ইরানের বিরুদ্ধেও তাদেরকে এই প্যাট্রিয়ট মিসাইল এবং ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে। বলছে তার অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে অস্ত্র, এবং ওরা তা বানাতে সময় লাগবে। অত সময়ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নেই। এখন ইরান ক্রুজ মিসাইল দিয়ে দুইটা ইউএইর ট্যাঙ্কার হামলা করেছে, সেখানে মানুষ মারা গেছে, ইন্ডিয়ান সেলার মারা গেছে। সুতরাং এখন জুলাই 14 তারিখের আজকের গার্ডিয়ানের খবর হচ্ছে ওখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নেভাল ব্লকেট দিয়েছে, মানে কোনো জাহাজ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। ওইদিকে হুথি গেরিলারা সৌদি আরবের উপর মিসাইল ছুড়েছে, এবং এতে শুধু মানে রেড সি অঞ্চলটাই মানে একটা ওয়ার জোনে পরিণত হচ্ছে না, সুয়েজ খাল বন্ধ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই জন্যই গার্ডিয়ান পত্রিকা বলছে এর চাইতে বিপজ্জনক সময়, এর চাইতে বড় সংকট মধ্যপ্রাচ্যে এই বর্তমান মুহূর্তে আর কোথাও নেই, মধ্যপ্রাচ্য ছাড়া। তো সুতরাং যে সিনারিও, যেটা আমি গতকালকের পরশুদিনের ভিডিওতে বলেছি, এর আগের দিনও বলেছি, যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে লয়েডস ইন্স্যুরেন্স কোম্পানি, যারা অয়েল ট্যাঙ্কার গুলো ইনশিওর করে, এবং তারা কোন ওয়ার জোনে কোন জাহাজ, কোন ট্যাঙ্কারের ইন্স্যুরেন্স দেবে না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার ওই যে ইন্টারসেপ্টর এবং প্যাট্রিয়ট মিসাইল সংকটের জন্য তারা দক্ষিণ কোরিয়া এবং পশ্চিম ইউরোপের কাছে এগুলো চেয়ে পাঠিয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র একটু নার্ভাস যে একদিকে অস্ত্র সংকট, আরেকদিকে ইরান সৌদি আরবের উপরে এবং ইউএইর উপরে আবার হামলা করছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যা করছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং ইন্টারন্যাশনাল অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট বদনাম হয়েছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেক্রেটারি অফ স্টেট মাইক রুবিও বিষোদ্গার করছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের উপরে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইউরোপে বসে, হেগে বসে তারা, হল্যান্ডে হেগে বসে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর খবরদারি করতে চায়, বিভিন্ন ব্যক্তির উপর ওয়ারেন্ট ইস্যু করে। যেমন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধেও কিন্তু অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে। মার্কিন রুবিও বলছে আমরা এসব সহ্য করব না, আমরা দরকার হলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বন্ধ করে দেব। আরেকটা অমিনাস ডেভেলপমেন্ট হচ্ছে, ইসরায়েল এত কিছুর মাঝে আবার একটা বাজেট, নতুন করে বাজেট করছে $434 মিলিয়ন, যে ওয়েস্ট ব্যাংক, জর্ডান নদীর পশ্চিম পাড়ে তারা নতুন করে আবার ইসরায়েলি জুইশ সেটেলমেন্ট তৈরি করার জন্য $434 মিলিয়ন বাজেট পাশ করছে। আর হুথিদের আক্রমণের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এই হুথিদের এই সৌদি আরব আক্রমণকে নিন্দা করছে। তার মানে
পাকিস্তান এবং ওমান মধ্যস্থতাকারী হিসাবে একটা রোল প্লে করছিল। এখন ওমান মধ্যস্থতাকারী পরিবর্তে এখন একটা আক্রান্ত যুদ্ধে লিপ্ত একটা দেশে পরিণত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার যে পুরনো সখ্যতা ছিল সেটাকে তারা ঝালাই করছে। নতুন ভাবে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা মতো ওমান মাঠে নামছে নতুন খেলোয়াড় হিসাবে। এটা ইরান সহ্য করবে না। আমরা গার্ডিয়ান পত্রিকা যেটা বলছে, এর চাইতে মারাত্মক সময় এখন এই মুহূর্তে, এর চাইতে ভয়ঙ্কর জায়গা পৃথিবীতে নেই। এবং গার্ডিয়ান যেটা বলছে, প্রথম মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের আগে বিশ্বের যে পরিস্থিতি ছিল, এখন মধ্যপ্রাচ্যের সেই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মানে পুরনো বন্ধু, পুরনো এলাই এখন দল ত্যাগ করে অন্যদিকে চলে যাচ্ছে। ইরানের জন্য একটা সংকটময় ব্যাপার এটা। ওমান তার কাছ থেকে চলে যাওয়া, এবং ওমান বলে দিয়েছে তারা কোনো ওই হরমুজ প্রণালী জাহাজ ব্যবহার করলে তারা কোনো টোল আদায় করবে না। আগে কিন্তু ওই ধরনের আন্ডারস্ট্যান্ডিং ইরান এবং ওমানের ভিতরে হয়েছিল। ওমান ইরানের বন্ধু, এখন দেখা যাচ্ছে ওমান ইরানের শত্রু রাষ্ট্রে পরিণত হচ্ছে। তবে এটা ইরানের জন্য যতটা দুঃসংবাদ, তার চাইতে ওমানের জন্য একটা বড় দুঃসংবাদ। ওমান আক্রান্ত হবে, এতে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু একটা করতে পারবে বলে মনে হয় না। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু গত 7 দিনে 4বার হামলা করেছে ইরানের উপরে। বান্দার আব্বাস থেকে শুরু করে ইরানের মিলিটারি এস্টাবলিশমেন্ট, মানে যেখানে যেখানে ওদের রেড মার্ক করা আছে সেখানে তারা বম্বিং করছে। ইরান কিন্তু তার তোয়াক্কা করছে না, ইরান বলছে যুদ্ধ চালিয়ে যাবে। এবং মার্কিন অ্যানালিস্টরা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের হাত মচকে দেয় বা ওমানকে দলে টেনে হরমুজ প্রণালী খুলে ফেলতেও সফলতা অর্জন করে, এখন যেটা প্রতীয়মান হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর ওমানের দিকটা তারা খুলে দেবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যানালিস্টরাই বলছেন গতকাল এবং আজকে যে ইরানের কিছু করতে হবে না। একটা ডিঙ্গি নৌকা নিয়ে সে ছোট্ট একটা ড্রোন যদি কোনো ট্যাঙ্কারের উপর ফেলে দেয়, তাহলে কোনো ট্যাঙ্কারের আর ইন্স্যুরেন্স হবে না। ইন্স্যুরেন্স ছাড়া কোনো তেলবাহী জাহাজ হরমুজ প্রণালীর থেকে বেরো হবে না, ঢুকবেও না। এবং হুথিদের আক্রমণ যেটা, সেটা এখন পশ্চিমাদের জন্য আরেকটা মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। সৌদি আরব তার যে পাইপলাইন আছে, মানে গালফ অফ স্ট্রেইট অফ হরমুজ থেকে, হরমুজ প্রণালী থেকে তারা রেড সি পর্যন্ত টানেল করে পাইপলাইন করেছে। হরমুজ এলাকার তেল তারা রেড সি দিয়ে বিদেশে রপ্তানি করে আসছে। কিন্তু হুথিরা যদি বাবল মান্দাব যেটাকে বলে, রেড সির মুখ বন্ধ করে দেয়, তাহলে সুয়েজ খাল থেকে শুরু করে ইসরায়েলের যে বন্দরগুলো রয়েছে সেগুলো আকাবা আক্রান্ত হবে। ইরাক, ইসরায়েল এবং সৌদি আরব এবং সুয়েজ খাল দিয়ে যারা ব্যবসা করে পৃথিবীর বহু দেশ, তাদের অর্থনীতির অবস্থাও 12টা বেজে যাবে। ইতিমধ্যে তেলের দাম 4% বেড়েছে, শেয়ার মার্কেটে ধস নামছে ক্রমান্বয়ে। তো আমরা কি আরেকটা মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? এটা এখন বিরাট প্রশ্ন। এই যে ছোটখাটো মারামারি হচ্ছে, ওর দেশের 3টা ড্রোন মারছে, 10টা মিসাইল ছুটছে, ওরা রিটালিয়েট করছে, এই যে ছোড়াছড়ি মিসাইল এবং ড্রোন ছোড়াছড়ি, এগুলো কিন্তু যেটা আমরা ভয় পাচ্ছি সে তুলনায় একটা পিকনিক। মানে ছোট ছেলে মেয়েরা ঝগড়া করছে, মারামারি করছে। লার্জ স্কেলে একটা যুদ্ধের আমরা দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এবং সেখানে প্রবেশ করতে যাচ্ছে পৃথিবী, এই আশঙ্কা আমরা করতেই পারি। যেটা গার্ডিয়ান বলছে যে এত খারাপ সময় আমরা পার করি নাই, এবং এত খারাপ সময় যেটা মধ্যপ্রাচ্যে যাচ্ছে সেটা আর কোথাও হচ্ছে না। এবং মধ্যপ্রাচ্যে খারাপ সময় মানে বড় যুদ্ধ, মানে সারা বিশ্বে এর প্রভাব পড়বে।
তৃতীয় বিশ্ব সহ যারা তেল উৎপাদন করে এবং করে না সবার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। এখানে আরেকটা ডেভেলপমেন্টের কথা বলে আমি শেষ করছি। আর দুটো ডেভেলপমেন্ট, একটা হচ্ছে হরমুজ রেড সির ওই মাথায় ওই আফ্রিকার হর্ন অফ আফ্রিকাতে মানে সোমালিয়ার পাশে সোমালি ল্যান্ড নামে একটা দেশ সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এরা মিলে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে। চীন এজন্য উদ্বিগ্ন। চীনের ওই অঞ্চলে ইরিত্রিয়া, সোমালিল্যান্ড, এখানে তাদের মিলিটারি প্রেজেন্স রয়েছে। চীন চায় না রেড সিতে মার্কিন এবং ইসরায়েলের প্রভাব বিস্তার করুক। তো সোমালিল্যান্ড কিন্তু একটা মার্কিন ঘাঁটি। ওই ওই যেটা হর্ন অফ আফ্রিকা যেটা বলে রেড সির ভিতরে, একদিকে সৌদি আরব আর দিকে সোমালিল্যান্ড, ওদিকে আফ্রিকা। আর সোমালি রেড সি দিয়ে চলে যাবেন আপনি সুয়েজ খাল, সুয়েজ খাল থেকে মধ্য মেডিটেরিয়ান সি, এই যে ভূমধ্য সাগর দিয়ে ইউরোপের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বাংলাদেশের গার্মেন্টও সুয়েজ খাল দিয়ে যায়। এখন হুথিরা যদি সুয়েজ খাল এবং বাবেল মন্দব বন্ধ করে দেয় তাহলে ওইখানে ওই যে মার্কিন সোমালিল্যান্ড রয়েছে তারা খুব একটা সুবিধা করতে পারবে না। এবং ইয়েমেনের ব্যাপারে আবার সৌদি আরব এবং ইউএইর ভিতরে বিভেদ রয়েছে। ইউএই কট্টর ইসরায়েল পন্থী। ইসরায়েলের কথা মতো এই অঞ্চল নিয়ন্ত্রণ করার জন্য দক্ষিণ ইয়েমেন, যেটা একসময় স্বাধীন দেশ ছিল, এডেন বন্দর যাদের ক্যাপিটাল ছিল, সেই দক্ষিণ ইয়েমেনকে ইসরায়েল এবং ইউএই বিচ্ছিন্ন করতে চাইছে। যেটা আবার সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের সরকারের যে সম্পর্ক রয়েছে, সৌদি আরব চায় ইয়েমেন এক ইয়েমেন থাকুক। তো এখানে আরেকটা দ্বন্দ্ব আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের সঙ্গে ইউএই। যদিও সৌদি আরব এবং ইউএই দুটোই মার্কিন পন্থী, তবে ইউএই প্রত্যক্ষভাবে ইসরায়েলের সঙ্গে সখ্যতা, বন্ধুত্ব অনেক শক্তিশালী, সম্পর্ক অনেক শক্তিশালী। ইউএই ইসরায়েলের পক্ষে কাজ করে, ইসরায়েল ইউএইর পক্ষে কাজ করে। ইরান ইউএইর বিরুদ্ধেও বেশি, তবে সৌদি আরবও তাদের কোনো বন্ধু রাষ্ট্র নয়। ওমান বন্ধু রাষ্ট্র ছিল, এখন ওমানও পরিবর্তিত হয়ে যাচ্ছে। সুতরাং আমরা হয়তো দেখব হরমুজ প্রণালী খুলে গেছে কিন্তু কোনো জাহাজ চলাচল করছে না, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স দিচ্ছে না। ইরান মাঝে মাঝে ঠুসঠাস করে দু চারটা ড্রোন ছাড়বে এই ট্যাঙ্কারের উপরে, ফলে কোনো ট্যাঙ্কার ওখান থেকে বেরো হবে না, প্রবেশও করবে না। উপরন্তু অবস্থার আরো পরিবর্তন হবে, যেহেতু ওমান এখন যদি মার্কিন ক্যাম্পে পুরোপুরি চলে যায় তাহলে ইরান হুথিদের ব্যবহার করে সৌদি আরবকে আক্রান্ত করবে এবং বাবল মান্দাব বা রেড সি বা সুয়েজ খাল পুরোপুরি বন্ধ করে দেবে। এটা যদি করে পৃথিবীর 50% তেল, 50%-এর বেশি তেল মার্কেটে আসবে না। তেলের দাম তখন 4-5 গুণ বা তার চেয়ে বেশি বেড়ে যেতে পারে। সেটা হলে অর্থনৈতিক দুর্যোগ আসবে এবং ফুল ফ্লেজেড যুদ্ধ যদি নাও হয় তবে অর্থনৈতিক ওই দুর্যোগকে মোকাবেলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের পথই বেছে নেবে বলে আমরা আশঙ্কা করতে পারি। ইতিমধ্যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, রাশিয়া যুদ্ধ থেকে সরে যেতে পারবে না, চীনও সরে যেতে পারবে না। তবে চীন তার তেল নিয়ে যাবে ইরান থেকে, ইরানের তেলের দাম বৃদ্ধি পেলে ইরানের লাভ, চীনের কোনো ক্ষতি নেই। চীন মোটামুটি ইরানের সঙ্গে ব্যবসা করবে এবং চীনের কোনো ট্যাঙ্কারে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করলে সেটা তৃতীয় মহাযুদ্ধের সূচনা করবে। সুতরাং আমরা একটা আনসার্টেন পিরিয়ড দিয়ে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের অবস্থাটা খুবই এখন সবচাইতে ভয়ঙ্কর, গার্ডিয়ান বলছে। এবং ওমান যে তার পুরোপুরি ভূমিকা পরিবর্তন করে ফেললো, এটা আপাত দৃষ্টিতে ইরানের জন্য একটা দুঃসংবাদ, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের জন্য বা সৌদি আরবের জন্য কোনো সুসংবাদ বয়ে নিয়ে আসছে না এই ওমানের সঙ্গে ইরানের সংকট। কেন ইরান যদি ওখানে যুদ্ধ কোনো রকম ভাবে মাঝে মাঝে দু একটা ড্রোন ছাড়ে তাহলেই ওখান থেকে আর কোনো তেল সরবরাহ হবে না, কেননা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এই তেলবাহী ট্যাঙ্কার গুলোকে ইনশিওর করবে না।
সুতরাং আমরা যে অবস্থায় আছি ডেডলক সেটা থাকবে, তবে ডেডলকের উপরে এখন একটা সিকিউরিটি থ্রেট আসছে, যুদ্ধ ফ্লেয়ার আপ করতে পারে। কারণ তেলের দাম যদি বাবল বন্ধ হয়ে যায়, তেলের দাম এবং সকল ধরনের পণ্যের দাম পৃথিবীতে বেড়ে যাবে, একটা মন্দা আসবে। এবং মন্দার পরে 1936 সাল পর্যন্ত মন্দা ছিল, তারপরে 1939 সালে দেখেছি আমরা দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে। সুতরাং 1929 থেকে 36-এর মন্দার পরে দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছে। এখন যদি নতুন একটা মন্দা আসে, তাহলে কয়েক বছরের ভেতরেই আমরা তৃতীয় মহাযুদ্ধের আশঙ্কা থেকে সম্পূর্ণ বের হয়ে আসতে পারবো না। ভালো থাকবেন সবাই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা শেষ করছি। আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।